বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা সকলে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা একটি মহেন্দ্র ক্ষণে সকলে একত্রিত হয়েছি। সেই মহেন্দ্র ক্ষণটি হলো আমাদের ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন এবং অধিগ্রহণ বিধিমালা 2020 মোড়ক উন্মোচন হবে সেন্ট্রালি। আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় প্রধান অতিথি থাকবেন। এই প্রোগ্রামটি শুরু হবে আমাদের 11:30টায়। তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা যে কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশে তার কিছুটা ব্রিফ উপস্থাপন করব। পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসন কিছু অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সেই সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করাবো। আমি প্রথমে আপনাদের সকলকে নিয়ে স্মরণ করতে চাই আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাস, আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহাস্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ এবং যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা। সেই সাথে আমাদের জাতীয় চার নেতা এবং 1975 সনে যে মানবিক বিপর্যয় হয়েছিল বাংলাদেশে সেটা বিশ্ববাসী অবলোকন করেছে। সে 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের বঙ্গমাতা সহ অন্যান্য যে সদস্যরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। আর আমরা আমাদের জাতির পিতার উদ্দেশ্য সহ অন্যান্য সকলদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে চাই। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমরা যদি বাংলাদেশটাকে চিন্তা করি প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা সংযোগস্থল বাংলাদেশ, এই কথাটি আমার বক্তব্য না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবহার করেছেন এবং আমরা যদি ভৌগোলিক বিশ্লেষণ করি সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো এবং আমরা দেখতে পারবো। আর আবহাওয়াটা আমাদের যেমনই হোক না কেন, আসলে আবহাওয়াটা একেবারে সুন্দর উজ্জ্বল। ঋতুচক্রের যে বিচিত্রতা এবং বিচিত্র সব অনুভূতি জাগে, কিন্তু এখন শীতকাল চলছে আমাদের। শীতকালে আসলে বহু মাত্রিকতা রয়েছে, আমাদের পিঠে খাওয়া থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু সেই সাথে এবার কিন্তু যুক্ত হয়েছে কোভিডের মতো একটি মহামারী। এই মহামারী থাকার কারণে আমরা সকলেই বলে থাকি নিউ নর্মাল লাইফ। আপনারা কিন্তু আজকে সকলে এখানে সমবেত হয়ে আবারও জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন নরসিংদী জেলাবাসী নিউ নর্মাল লাইফকে কিভাবে বরণ করেছেন এবং কিভাবে সফলভাবে ফাইট করে টিকে আছে। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা যদি তাকাই 2021 সনের যে ব্যান্ডের ডিজিটাল বাংলাদেশ আর 2041 সনে উন্নত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী একটি স্বপ্ন সোপান আমাদেরকে দিয়েছে, সেটা 2100 পর্যন্ত। এই স্বপ্ন সোপানটার ডিটেলস আমি যাচ্ছি না, তবে আপনাদের নরসিংদীবাসীর জন্য কিন্তু এই নরসিংদী জেলা প্রশাসনের আপনারা ঢুকার সঙ্গে সঙ্গেই আগমনের সঙ্গে সঙ্গে স্বপ্ন সোপানটা আপনাদের চোখে পড়ে। সেখানে হলো আসলে মূলত এই এটা 41 সনের মতো বাংলাদেশ বাস্তবায়নের জন্য, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সেটা দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ভূমি মন্ত্রণালয়ের ভীষণ। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, দক্ষ, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক ও জনমুখী প্রশাসনিক ব্যবস্থায় জনগণের দৌড় গোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা বলে থাকি একটি স্লোগান, হাতের মুঠোয় ভূমি সেবা।
এই সবটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে, আমরা যারা মাঠে আছে আমাদের সকলকে নিয়ে। এখন আমরা যেতে চাই আসলে একটু পিছনে ফিরি, কারণ পিছনে যদি মানুষ না ফিরতে পারে, মানুষ যদি তার শেকড় না জানে, তাহলে মানুষ আসলে তার শিখরের উন্নত অবস্থা আরোহণ করতে পারবে না। যেটার স্বপ্ন বা যেটার রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 2071 সনের মধ্যে বাংলাদেশ উন্নতি চরম শিখরে আরোহণ করবে। আমাদের শেকড় তো মহান মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু আদর্শ। বঙ্গবন্ধু 1972 সনে 3রা জুন সমবায় দিবসে বলেছিলেন, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। তারই ধারাবাহিকতায়, তারই সুযোগ্যতা মাননীয় প্রধানমন্ত্রী 2017 সনের একনেক সভায় মে মাসের 2 তারিখ তিনি বলেছিলেন, বাংলাদেশে একটি পরিবারও আশ্রয়হীন থাকবে না, সবার জন্য আমরা বাসস্থানের ব্যবস্থা করব। শুধু খাস জমি নয়, দরকার পড়ে সরকারি অর্থায়নে জমি কিনে ভূমিহীনদের মাথা গোজার ঠাঁই করে দিব। নরসিংদী জেলা প্রশাসন আপনাদের সকলকে নিয়ে বদ্ধপরিকর, যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আর যে স্বপ্নটা আমাদের জাতির পিতা দেখিয়েছেন আমাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষে কিন্তু ঘোষণা করেছেন যে একটি মানুষও গৃহহীন থাকবে না। আপনাদেরকে আগাম জানাতে যাই, আমরা সম্ভব একটা তারিখ নির্ধারণ করা হয়েছে 15ই জানুয়ারি, যথাসম্ভব একসঙ্গে সারা বাংলাদেশে 50,000 গৃহহীন পরিবার গৃহ পাবে। এটা কি চিন্তা করা যায়? পৃথিবীর কোন দেশে কি ব্যবস্থাপনা হয়েছে এ পর্যন্ত? আমাদের ওই বিষয়টা জানা নাই। যেরকম ব্যবস্থাপনাটা একটি ইউনিক ব্যবস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রায়োরিটি প্রজেক্ট আমার বাড়ি আমার খামার, যে প্রজেক্টে কাজ শুরু হয়েছে তখন আমি প্রজেক্ট হিসেবে কর্মরত ছিলাম। সেই প্রজেক্ট তখন নিয়ম ছিল এক ব্যক্তি 200 টাকা দিলে সরকার তাকে 200 টাকা দিল। এই প্রজেক্টও কিন্তু বিশ্বে বিভিন্ন ভাবে প্রশংসিত হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রশংসা করেছে, জাতিসংঘের বিভিন্ন সভায় প্রশংসিত হয়েছে এবং রুরাল ডেভেলপমেন্টে যারা কাজ করে ওইখানে প্রশংসিত হয়েছে। এখন আমরা আসি আসলে আমাদের ভূমি ব্যবস্থাপনার দিকে আছি আমরা। আসলে ভূমির সাথে মানুষের আমিত্র সম্পর্ক, নিবিড় সম্পর্ক, নিবিড়। আজকে যে ভূমি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কিন্তু আমাদের আসলে অনেকগুলো পেশারও প্রসার ঘটেছে, দেশে ফৌজদারি মামলার 80% বেশি মামলার সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধী দায়ী। বাংলাদেশের গ্রামে গঞ্জে মারামারি হারানির পিছনে অন্যতম কারণ হলো ভূমি। কারণ কি আসলে মাতৃভূমি, একখণ্ড জায়গা, একখণ্ড বাংলাদেশ, এই শব্দগুলো শুনে কিন্তু মানুষের প্রাণের অনুভূতি সম্পর্কিত। সন্তানের সাথে মায়ের যে অনুভূতির সম্পর্কটা ভূমির সঙ্গে কিন্তু আর চাইতে কম নয়। এই সমস্যা থেকে উত্তরের জন্য একমাত্র উপায় হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন। সরকার উপলব্ধি করেছেন। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন আমি বলেছি, হাতের মুঠে ভূমি সেবা প্রদানই আধুনিকায়নের মূল লক্ষ্য। এবং এটি আমাদের নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় কাজ করছে ভূমি মন্ত্রণালয় এবং আমাদের মাঠ পর্যায়ে যারা ভূমির সঙ্গে সম্পৃক্ত আমাদের সহকর্মী যারা আছেন, বিশেষত আমাদের সহকারী কমিশনার ভূমিগণ, তাদের কাজের পরিমাণ এবং বহুমাত্রিকতা সত্যিকার অর্থে বেশি। এখন কিভাবে আমাদের যে ডিজিটালাইজেশনের মাধ্যমে কি কি কাজ ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে এবং সম্পন্ন করেছে, নাম জারি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন অ্যাপ সারা দেশে জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইন ভূমি উন্নয়ন করার পাইলটিং কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়েছে এবং সারা দেশে ডাটা এন্ট্রি কাজ চলমান। অনলাইনে জমি খতিয়ান সরবরাহ করা হয়েছে। দেশব্যাপী ইমিউটেশনের উদ্যোগে বাস্তবায়নের স্বীকৃতি হিসাবে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। এখন যদি আধুনিকায়নের কথা বলি, আধুনিকায়নে কিন্তু আমাদের যে বিভিন্ন প্রকল্প ধরা হয়েছে, বিভিন্ন ব্যয় রয়েছে এবং আরেকটি প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও ভূমি জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনা সক্ষমতা বৃদ্ধি করা।
আমাদের এই প্রকল্পগুলোর মাধ্যমে 17টি বিভিন্ন ধরনের ভূমি সেবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তথা ইমিগ্রেশন রিভিউ আপিল মামলা ব্যবস্থাপনা অনলাইন ভূমি উন্নয়ন কর ল্যান্ড সার্টিফিকেট মামলা ব্যবস্থাপনা মিউটেড খতিয়ান ডিজিটাল ল্যান্ড রেকর্ড মৌজা ম্যাপ ডেলিভারি সিস্টেম মিস মামলা ব্যবস্থাপনা কৃষি অকৃষি খাস জমি ব্যবস্থাপনা দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা হাট বাজার ব্যবস্থাপনা জলমহল ব্যবস্থাপনা বালুমহল ব্যবস্থাপনা চা বাগান ব্যবস্থাপনা কৃষি সম্পত্তি ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা ইত্যাদি ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে একই কাঠামো নিয়ে আন্তঃপরিচালনযোগ্য ডাটাবেস তৈরি করে সরকারের অন্যান্য সব সেবার সাথে সমন্বয় করা হবে দেশব্যাপী প্রকল্পটি সরাসরি ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এটা ভূমি মন্ত্রণালয়ের আমাদের অফিসিয়াল সাইটেই আছে যা আপনারাও জানতে পারবেন আর ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উদ্যোগই গ্রহণ করা হয়েছে তো এটার মূল উদ্দেশ্যটা আমি বলি সেটি হলো সেবা গ্রহীতারা সংশ্লিষ্ট ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে সেবা পাবেন মূল উদ্দেশ্য কিন্তু এইটা ঘরে বসে পাবেন এখন আমরা আসি রেকর্ড রুমের বিষয়ে এখন যে ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন করা হচ্ছে এটা কিন্তু সারা বাংলাদেশে 21টি জেলা এর মধ্যে নরসিংদী সেই সৌভাগ্যের চাবিটা বরণ করতে যাচ্ছে এই যাত্রাটা শুরু হয়েছিল 2016 সালে আমরা ইতিমধ্যে অনেক আগে আমরা সম্পূর্ণ করেছি কিন্তু আরো অন্যান্য জেলার সম্পূর্ণ কাজটা বাকি থাকার কারণে এটা একসঙ্গে করার কাজটি একটু সময় লেগেছে এখন আমরা যদি আসলে রেকর্ড রুমের একটি মূল কাজ হলো তার যে জমির কাগজপত্র বিষয় অনুসন্ধান করে বিভিন্ন কাজেই লাগে দেখা গেল আগে আমরা যদি আগে পিছনের দিকে তাকাই এটা কালক্ষেপণের বা দীর্ঘসূত্রিতার একটি সংস্কৃতি ছিল যখন আমি নিজেও রেকর্ড রুমের দায়িত্বে একসময় ছিলাম এবং সেটা হবিগঞ্জ কালেক্টরেটে আমার মনে আছে খুব কঠোর মানুষ আমি ছিলাম ওই সময় রেকর্ড রুমে আমি ঢুকে গিয়ে দেখলাম আমার একজন স্টাফ বাইরের একজন লোক ঢুকিয়ে আমার রেকর্ড পত্রগুলো সে দেখিয়ে দিচ্ছে ওই মুহূর্তে স্টাফের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ফৌজদারি মামলা দায়ের করা হলো আমার এই স্টাফকে আমার কাছ থেকে রেহাই পেল না পরবর্তীতে মামলা চলাকালীন কিন্তু ডিস্ট্রিক্ট জাজ মহোদয় বলেছিলেন যাকে ম্যাজিস্ট্রেট আপনি করা কিন্তু মানবিক মানুষ আমি কি করবো আপনার স্টাফটাকে পরবর্তীতে তাকে বাঁচিয়ে দিয়েছিলাম আমি তো এই স্টাফটা এখনো যোগাযোগ করে আমার সাথে আমাকে ভুল বুঝে নেয় সে বলেছে যে আসলে এরকম শিক্ষা কোনো কর্মকর্তার কাছ থেকে সে পায় না রেকর্ড রুমটা এমন একটি কেপিএর মতো অনেকটা এখানে কোন লোক ঢুকে রেকর্ড দেখে যাবে সে সুযোগ কিন্তু আসলে নাই তার যা প্রয়োজন অ্যাপ্লিকেশন দিবে তখন আমাদের রেকর্ড রুমের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমার সহকর্মীরা কি এখানে আছেন আপনার এই গল্পটা কোনো শুনেন না রেকর্ড রুমের স্টাফ কিন্তু মামলা করা হয়েছিল আমি সেই মামলার বাদী ছিলাম তখন সে তার যে খতিয়ান বা যার প্রয়োজন সে সরকারি ফি দিয়ে সেটা পাবে তবে সরকারি ফি এর বাইরে বেশি টাকা রাখার কোনো সুযোগ নাই সরকার এটাকে বন্ধ করার জন্য কিন্তু এই ব্যবস্থাপনা নিয়েছে এবং ডিজিটাল রেকর্ড রুম সত্যিকার ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এবং নিয়ে আসবে ভবিষ্যতে দুঃখজনক হলো সত্য আমাদের সরকারি মামলা আমি এসে সরকারি মামলাটিকে আমি ফাইট করার জন্য হাইকোর্ট ডিভিশনে তখন আমি রেকর্ড রুম থেকে তথ্য পাচ্ছি না সেটা আমাদের ডিস্ট্রিক্ট জাজ মহোদয়ের শরণাপন্ন আমার হতে হয়েছে সেটা আমাদের জাস্টিপের রেকর্ড রুম এটা আমাদের বিজ্ঞ যে পিপি সাহেব উনি জানেন কথাটা ডিস্ট্রিক্ট জাজ মহোদয়ের শরণাপন্ন হয়ে বহু কষ্ট করে বের করতে হয়েছে আমাদের মধ্যে আসলে নৈতিকতার বিষয়টা শুধুমাত্র কর্মকর্তা বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থাকলে চলবে না এই নৈতিকতার বিষয়টা আসলে সত্যিকার অর্থে একদম রুট লেভেলে সকলের থাকতে হবে যারা নিতে আসেন রেকর্ডটা তাদেরও সে নৈতিকতার বিষয় থাকতে হবে তাকে এখন ডিজিটাইজেশনের যুগে সব তথ্য মানুষের কাছে হাতের মুঠোয় তাকে জেনে আসতে হবে একটা রেকর্ড দিতে গেলে সরকারি কত টাকা ফি দিতে হয় এখন আমাদের যে সেবার পদ্ধতিটা আমি একটু বলে দিই আপনাদেরকে আর কি কি আছে না বললাম একটা হলো অনলাইনের মাধ্যমে জনগণকে সেবা প্রদান করা আমাদের যে অনলাইন আছে www.eportal.gov.bd সেখানে লগ ইন করে অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা ঘরে বসে পর্চা পাবেন তারপর আরেকটা আছে www.norsindi.gov.bd সেখানে লগ ইন করে অ্যাপ্লাই করলে আপনারা যদি একটি ফিটলি সার্টিফিকেট কপি ডাক যোগে প্রেরণ করা হয় তবে একটা ফিটলি খাম আমাদেরকে দিতে হয় খরচ হিসেবে আর ইউডিসি উদ্যোক্তাদের মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদান
তাদের আসলে ইউডিসি উদ্যোক্তারা অনেকগুলো সরকারি সেবা অ্যাপ্লিকেশন কাজ ওনারা করে থাকে, এই রেকর্ড রুমের সরকারি সেবা অ্যাপ্লিকেশনের কাজটা ওনারা করে থাকেন। ই সেবার মাধ্যমে, যেটা আমার অফিসে রয়েছে, ই সেবার মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদান। এখন আমার অফিসে যদি ই সেবা এসে লোকজন দিতে হয় একই কথা, আমার অফিসে আসলো সেটাও আমি চাই না। আমি চাই আপনারা একটা ঘরে বসে দিতে www.eporcha আর www.noshiri.gov.bd এই দুটি আপনারা লগ ইন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর শুধুমাত্র আমাদের রেকর্ড রুমের ঠিকানায় যদি আপনারা যে ফিরতি খাবার খরচটা দিয়ে দেন, তাহলে সার্টিফিকেট কপিটা ঘরে বসে আপনারা পেয়ে যাবেন, কোনো লোকজন আসার প্রয়োজন নাই এখানে। আর আমাদের রেকর্ড রুমে একটা কি আছে সেখানে এখন বলতে চাচ্ছি না, সময়ের একটু স্বল্পতা আমাদের আছে। সেটা হলো আমাদের সেবা সমূহ কি কি, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। একটা হলো সিএস খতিয়ানের সার্টিফিকেট কপি সরবরাহ করা, আরএস খতিয়ানের সার্টিফিকেট কপি সরবরাহ করা, আরএস খতিয়ানের সার্টিফিকেট এসএ খতিয়ানের সার্টিফিকেট কপি সরবরাহ করা, পেটি খতিয়ানের সার্টিফিকেট কপি সরবরাহ করা, ডিআরআর খতিয়ানের সার্টিফিকেট কপি সরবরাহ করা, ডিআরআর খতিয়ানের মুদ্রিত সরবরাহ করা, সিএস/এসএ মৌজা ম্যাপ সরবরাহ করা, আরএস মৌজা ম্যাপ সরবরাহ করা, ডিআরআর মৌজা ম্যাপ সরবরাহ করা, মোবাইল কোড মামলার সার্টিফিকেট কপি, রাজস্ব মামলার সার্টিফিকেট কপি, ফৌজদারি মামলার সার্টিফিকেট কপি। এখন আমরা কিন্তু এইবার কোভিডে যেটা করেছিলাম, আমরা অনলাইন হিয়ারিং এর ব্যবস্থা করেছিলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। একটা তো আমাদের জুডিশিয়াল সার্ভিসে ছিল, আর আমরা করেছিলাম এখানে ল্যান্ড ম্যাটার এবং ক্রিমিনাল ম্যাটার। আর মানে কিন্তু ল্যান্ড ম্যাটারে সুবিধা আছে, কোটা ল্যান্ড ম্যাটারে আসলে উপস্থিতিটা খুব ইম্পর্টেন্ট না। আমরা যে প্রিভেন্টিভ সেকশনগুলো করি সেখানে কিন্তু বাদী বা বিবাদী অনেক ক্ষেত্রে উপস্থিতি ইম্পর্টেন্ট না, অ্যাডভোকেট সাহেবরা অনলাইনই করতে পারেন। কিন্তু এটাও নাকি আমার ডিসি রেভিনিউ এবং এডিএম স্যার জানালেন, ওনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমাদের বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে ওইভাবে সারা পান নাই, যার ফলে এই যে ফিজিক্যালি হচ্ছে, তাহলে ভার্চুয়ালি আমরা ব্যবহার করতে পারতাম। এখন নরসিংদী ভূমি সেবা সহজীকরণে কি কি উদ্যোগ গ্রহণ করেছে আপনারা সবাই অবগত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক, মানে জেলা প্রশাসক বলতেই জেলা প্রশাসক পুরো নরসিংদীবাসী, জাতীয় ডিজিটাল পুরস্কার 2020 অর্জন করেছে। ওইখানে আমাদের আসলে ই সেবা ব্যবস্থাপনায় নরসিংদী বি ক্যাটাগরি জেলাতে প্রায় 3.5 বছর যাবত শীর্ষস্থান অধিকার করে আসছে। এটা আপনাদের স্থানীয় পত্রিকা কাভারেজ হয়েছে বিভিন্ন সময়। পাশাপাশি আমাদের যে আপনারা যে আমাদের আরো অন্যান্য যে ই সেবা কার্যক্রম আমাদের চলছিল, কিন্তু কোভিড আসার পর আমরা আসলে এই যে ডিজিটাইজেশনের দিকে বেশি ঝুঁকতে আমাদের তো হয়েছে, কারণ সেবাগুলো মানুষকে দিতে হচ্ছে আমাদের। তখনই আমরা অনলাইন ডিটি কিনে যে প্ল্যাটফর্মটা করলাম, পশুরহাট। তারপর ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে এখানে একটা বড় বিষয়, ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের পার্ট শুধুমাত্র কিন্তু ক্ষতিপূরণের পার্টটুকু আর যখন সম্ভাব্যতা যাচাই করা হয়, কিন্তু এখানে মূলত দায়িত্ব পালন করে প্রত্যাশী সংস্থা। কিন্তু আসলে একটা জেলাতে যেটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার স্থল হলো জেলা প্রশাসন। এই সকলেই মনে করে ল্যান্ড অ্যাকুইজিশন মানে জেলা প্রশাসন, কিন্তু এটা কাজের ভাগ ভাগ আছে। প্রত্যাশী সংস্থার দায়িত্বটা এখানে সবচেয়ে বেশি। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে আমার ক্ষতিপূরণ ব্যবস্থাপনাটা কেমন করতে চাই আমি, এখানে যাতে কোনো মানুষ না আসে। এবং আমরা আল্লাহর রহমতে আপনারা যদি আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের যে সফটওয়্যারটা আছে, যদি আপনারা ঢুকে দেখতে পারবেন সকল ব্যবস্থাপনা আছে এখানে। আমরা যে সর্বশেষ যে ব্যবস্থাপনাটা আমরা চেয়েছি যে ইএফটির মাধ্যমে আমাদের বেতনটা যেমন আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, এমনই ক্ষতিপূরণ টাকাটাও যাতে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এই ব্যক্তির সঙ্গে যদি ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট না হয় আমার স্টাফের, তো ওই ইএফটিটা আমরা করতে পারি না, কারণ আমাদেরকে বলা হয়েছে সেন্ট্রালি করা হবে না, আমরা ইএফটি করে ফেলতে পারতাম। এইবার আমরা আসলে এইভাবে আপনাদের আরেকটা অ্যাপস আমরা ডেভেলপ করেছি, আপনার জেলা প্রশাসক। এটা হয়তো আপনাদেরকে এইভাবে অ্যাডভোকেসি করা হয়, এটা ডেভেলপমেন্টের কাজ চলছে আর আবার কাজও হচ্ছে। এটা আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা ডাউনলোড করে আমার অফিসে কাউকে আসতে হবে না, ওইখানে আপনারা কথা বলতে পারবেন আমার সাথে বা লিখতে পারবেন। তখন যেটা আমি সলভ করবো, আমি সরাসরি সলভ করে দিব, অথবা আরেকবার আমার যে ডেলিগেট করার সিস্টেম ডেলিগেট করে দিন। এটাও কিন্তু আপনাদের জন্য একটি বড় সুবিধা হলো যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট, এটা আমার সিএ বা আমার এসি করে পিছনে আসলে ঘুরতে হবে। আপনারা দয়া করে আজকে যারা এখানে আছেন, আমি মনে করি পুরো নরসিংদীবাসী আছেন, আপনারা এই খবরটা জানিয়ে দিবেন, এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা নিয়ে। এটা আমরা কিছু ডেভেলপমেন্টের কাজও করছি।
এবং এখানে আমার দৈনন্দিন কর্মসূচিটাও কিন্তু আছে, দেওয়া আছে। ওইখানে অনেকে আমার অফিসে আসে, বলে স্যার আপনি কোথায়? তো স্যার তো আসলে ইন্সপেকশনে, স্যার তো ঢাকায় মিটিং এ, উনি তো জানেন না। কিন্তু ওইখানে আমার দৈনন্দিন কর্মসূচিটাও দেওয়া থাকবে, আসার আগে দেখে আসতে পারবেন কেউ। আর এইখানে আমাদের এই অ্যাপসটা করার মূল উদ্দেশ্য হলো, যেটা হলো আমরা দাপ্তরিক সেবার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আর আমরা তো বলেছি যে আমরা টাইম কস্ট ভিজিটটাকে কমাবো, এবং আমাদের এই ক্ষতিপূরণের ক্ষেত্রে কিন্তু একই কাজ আমরা এটা করতে চাচ্ছি। আর আমাদের যে ডিজিটাল রেকর্ড রুম চালু বিষয়টি কিন্তু শুধুমাত্র আমরা নরসিংদী জেলাতে আমরা সীমাবদ্ধ না, আমাদের ইতিমধ্যে সদর উপজেলার ল্যান্ড অফিসে কিন্তু ডিজিটাল রেকর্ড রুমটা একেবারে চালু করা হয়ে গিয়েছে এটা। এবং ওইখানে কিন্তু আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, এখানে 5000 নথির ডাটাবেস করা হয়েছে। এখানে কিন্তু কত নম্বর নথি, কত নম্বর রেখে বা সারিতে সুবিন্যস্ত আছে তা ক্লিক করে দেখতে পাওয়া যাবে যে ডাটাবেসটা। এবং আমার অন্যান্য এসএনএল সাহেবরা কিন্তু এই কাজটা শুরু করে ফেলেছে, অনেকের শেষের পথে, কাজ একই রকম। শুধুমাত্র আমরা কিন্তু যে কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে থেকে শুধু জেলায় করছি সেটা না, আমরা প্রত্যেকটা ভূমি অফিসে এই কাজটা করছি। আর আমাদের শতভাগ মিউটেশনের কার্যক্রমটা কিন্তু চলমান আছে, এটা তো বললাম। আর আমাদের যে যে জায়গা জমি আমরা উদ্ধার করছি, এটা একটু আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই নরসিংদীবাসী বিশেষ করে গণমাধ্যম ব্যক্তিত্বরা বিশেষ সহযোগিতা করেছেন, এবং আরেকটা সহযোগিতা করেছেন অনেকে বলে ব্যবসায়ী মহল, শিল্পপতি। কোন ব্যবসায়ী মহল বা শিল্পপতি কেউ আমার কাছে একবার একটা রিকোয়েস্ট করে নাই, একটা টেলিফোন তুলে নাই। এবং আমাকে অনেকে প্রশ্ন করেছিল, আমার স্টাফ একজন আছে, কালেক্টর কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, আমাকে প্রশ্ন করেছিল যে স্যার একটু উচ্ছেদ তো প্রায় শুরু হতো স্যারদের সময়, আবার থেমে যেত স্যার, আসলে স্যার উচ্ছেদ কি আসলে হবে পুরো? আমি একটু হাসলাম এই কারণে আমার স্টাফ তখন আমাকে চিনতে পারে নাই। তখন আমি বলেছিলাম যে আপনার স্যার যে কাজটা করে কাজটা শেষ করে, তবে আপনাদের গণমাধ্যম ব্যক্তিত্ব যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা কোনো শেষ নেই। আমি বলবো আপনারা সহযোগিতা করেছেন, মানে একদম মাটি থেকে পাশে থেকে, পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, এবং আমরা যাদের বাড়ি ঘর আমরা ভেঙেছি বা আইনত, তারও কিন্তু কোনো ধরনের রিপারকাশন শো করে নেয়, তারা সহযোগিতা করেছে। আমরাও সমন্বয় করেছি যে তারা বড় কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এবং তাদের নতুন কাউন্সিলিংটা আমরা করেছি। এই ক্ষেত্রে কিন্তু নরসিংদী জেলাতে এই যে শুধু 2020 সনের একটা হিসাব দিয়ে আমি 2020 সনের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই পর্যন্ত 76.49 একর খাস জমি উদ্ধার করা হয়েছে। আর টোটাল অবৈধ দখলে আছে আমাদের 126.3 দখলে আছে। এর মধ্যে ভিপি সম্পত্তিও কিন্তু আপনার যে অবৈধ দখলদারের হাতে চলে যায়, সেখানেও কিন্তু আমরা 23.35 একর ভিপি সম্পত্তি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে আমাদের সকল এসএনএল অফিসই পরিশ্রম করে সমানভাবে কাজ করেছে। তবে এক্ষেত্রে নরসিংদী সদর যে এসিডেন্ট, তার এখানে উদ্ধার পরিমাণ সবচেয়ে বেশি। এটা কেন বলছি, যাতে আমার বাকি এসিডেন্টরা একটু মনে করি যে কম্পিটিশন, সুস্থ কম্পিটিশন। সদরের জমিটা উদ্ধার খুব একটা কঠিন সহজ কাজ না। আমি দেখেছি এসিডেন্ট বিভিন্ন সময় যে কাউন্সিলিং করেছে মানুষকে, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। যদি কোথাও তার ভুল হতো তখন তাকে আমি বলে দিতাম যে ওইভাবে কাউন্সিলিংটা করো। সেজন্য আমি বাকি এসএনএলদের বলি, আপনাদের কার্যক্রম অবশ্যই অব্যাহত আছে এবং আপনারা করছেন। আমি আশা করি এটার পরিমাণটা বৃদ্ধি পাবে, কারণ এটা আসলে একটি মানে অব্যাহত প্রক্রিয়া। আর এই কার্যক্রম, এই উদ্ধারের যে জমিগুলো পেয়ে আমরা কিন্তু বসে না, আমরা যে কাজ করছি, আমার এসএনএল সাহেবরা তাৎক্ষণিকভাবে রিপোর্ট পাঠাচ্ছে আমাকে, এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে তারা কর্ম পরিকল্পনা দিবে। আমরা কি করছি, স্পেশালি আমরা যে ভূমিহীন পরিবারদের খাস জমি বন্দোবস্ত এটা টার্গেট দিয়েছি এই মুজিব বর্ষ উপলক্ষে। আমাদের সম্ভাব্য টার্গেট 500 পরিবার, এই সংখ্যাটি বাড়বে। আর মাননীয় প্রধানমন্ত্রী থেকে প্রাপ্ত যে ঘর, আমাদের নির্দেশনা ছিল যে এই মুহূর্তে ঘর করা যাবে, এরকম 221টি ঘর আমরা বরাদ্দ পেয়েছি, এবং আমরা যে ডেডলাইন দেওয়া হয়েছে আমাদের পিএম অফিস থেকে, আমরা এর পূর্বে এই 221টি ঘর আমরা সম্পন্ন করতে পারবো। এই জন্য আমার ইউনুস এবং এমএসিএন সাহেবরা অক্লান্ত পরিশ্রম করছেন। আর আপনারা যারা মাঠে আছেন, আপনারা নিশ্চয়ই সহযোগিতা করছেন, আমি চাই আপনাদের সহযোগিতাটা অব্যাহত থাকুক। আর আমাদের আরেকটি ঘোষণা আছে, নরসিংদী জেলা প্রশাসন অর্থাৎ নরসিংদী অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে বাসার পক্ষ থেকে আমরা 3 বা 4 জন গৃহিণীকে আমরা ঘর করে দিব। এটা আমাদের নিজস্ব উদ্যোগ। আরেকটি বিষয় হলো
যে আমাদের এইটা তো দিচ্ছি, পাশাপাশি আমরা কি করছি, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কাজে প্রয়োজনীয় জমিগুলো আমরা বরাদ্দের ব্যবস্থা করছি। ইতিমধ্যে কিন্তু আপনারা যে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের প্রস্তাব আমরা পাঠিয়েছি, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাব আমরা পাঠিয়েছি, বিভিন্ন কনভেনশন সেন্টারের প্রস্তাব আমরা পাঠিয়েছি। পাশাপাশি যেটা হবে, জেলা পরিষদের পক্ষ থেকে একটা আপনার অডিটোরিয়াম হবে, সেটাও বঙ্গবন্ধু হযরত নামে, সেটাও কিন্তু জায়গা ব্যবস্থা করে দিয়েছে, আমি নিজে ফিজিক্যালি গিয়েছিলাম। আর আরেকটি হলো যে আমাদের যে প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান আমি করতে চাই, এটার জায়গাটা একটা ব্যবস্থা করেছি। এইভাবে আমরা আসলে পর্যায়ক্রমিক ভাবে আমরা ব্যবস্থা করে যাচ্ছি। আর আরেকটি কাজ আমরা এখানে করছি বেসরকারি উদ্যোগে, কিন্তু এখানে যারা মানুষ মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্যগণ আছেন এবং পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, তারা কিন্তু বেসরকারি উদ্যোগে যার যার অবস্থান থেকে ঘর করে দিচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই পর্যন্ত আমরা প্রায় 5 শতাধিক এরকম একটা তালিকা আমরা পেয়েছি যারা বেসরকারি উদ্যোগে ঘর করে দিবে। এই কাজগুলো আমরা জানুয়ারি মাস থেকে শুরু করবো। সদর ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমরা যে বাসার পক্ষ থেকে যে আমরা 3টি বা 4টি গৃহ করে দিব, একই সঙ্গে করার জন্য চেষ্টা করছি, সেটাও কিন্তু আমরা সদরই করে দিব যাতে একসঙ্গে এটাকে পোর্ট্রেট করা যায়। আমি মোটামুটি মনে হয় আপনাদেরকে বুঝাতে না জানাতে পারলাম। এখন আপনাদের প্রতি আমার একটি বিশেষ আবেদন থাকবে। আর যে 5 শতাধিক ভূমিহীন পরিবার আমরা টার্গেট নিয়েছি সম্ভাব্য, এর মধ্যে 200 ভূমিহীন পরিবারকে ইতিমধ্যে আমরা কবলিত সম্পাদন করে সকল কাজ শেষ করে তাদেরকে ভূমির মালিক বানিয়ে দিয়েছি আমরা। আর বাকি কাজগুলো আমাদের ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আমার এসিডেন্ট সাহেবরা প্রতিদিনই নথি পাঠাচ্ছে আমাদের কাছে। এইভাবে কিন্তু আমাদের কাজগুলো চলছে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে। আসলে সত্যিকার অর্থে জেলা প্রশাসন সরকারের নির্দেশনা যে কাজগুলো করে, এই কাজগুলো কিন্তু সফলভাবে বাস্তবায়নের পিছনে একটি জেলার সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দের বিশেষ ভূমিকা এবং অবদান থাকে। আমি আবারও দৃঢ়চিত্তে বলতে চাই যে আমাদের এই কাজগুলো যে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বা আমাদের কাজগুলো যে সরকারের নজরে আসে, তার জন্য কিন্তু দাবিদার আপনারাই। আপনাদের নিরন্তর শুভকামনা, আমার প্রত্যাশা। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে প্রেস ব্রিফিং এ আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।